কুমারের কাজের মেয়েটা প্রেগনেন্ট শুনে শ্বশুরমশাই বললেন, আমার বাড়িতে থেকে এই কুৎসিত পাপ কাজটা করলি? স্বামী রেগে মেগে বউয়ার গালে প্রচণ্ড এক চর বসিয়ে দিয়ে, ছোট লোকের বাচ্চা, 1 ঘন্টার মধ্যে ভাগবি। কাজের মেয়েটা কেঁদে বলল, কই যাব? কাউরে তো চিনি না। যার সাথে পেট বাঁধাইছিস তার কাছে যা। আশেপাশে তোকে দেখলে খবর আছে। ওর কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম, টুম্পা, সত্যি করে বলো তো, তোমার সন্তানের বাবাকে? স্বামী হুঙ্কার দিয়ে বলল, কে আবার? পাড়ার টংরু। ওর সাথে তো প্রায় দেখি হেসে হেসে গল্প করে। কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। ভাগ্যের পরিহাসে তার সাথে রাস্তায় দেখা প্রায় 9 বছর পর। সাথে তার ছেলে। ছেলেকে দেখে হকচকিয়ে গেলাম। দেখতে হবু আমার স্বামীর মতো। সেই চুল, সেই চোখ, সেই মুখের কাটিং, গায়ের রং। তবে কি না, নিজের মনের সাথে এভাবে আর পারা যায় না। এবার ওকে আমি জিজ্ঞেস করতেই হবে, একটা মানুষের চেহারা এভাবে মিলবে কিভাবে? আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে দৌড়ে গেলাম। 9 বছরে অনেক পরিবর্তন এসেছে বউয়ার। ওর নাম রূপা। আমি কাছে যেতে ও হকচকিয়ে গেল। যেন ভূত দেখার মতো অবস্থা। মুহূর্তেই আমার শরীরে কেমন যেন একটা বাতাস বয়ে গেল। কাছে গিয়ে বললাম, রূপা, কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? দেখি নাই কখনো। এভাবে কোথাও উধাও হয়ে গেলি? আর ছেলেকে নিয়ে কোথায় থাকিস তুই এখন? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে গেল রূপা। ওদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। বোয়ার যে পরিবেশ ছিল একরকম নেই। একটা সম্ভ্রান্ত পরিবার যেভাবে থাকে সেরকম লাগছে। রূপা কথার কোনো উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সামনের এগিয়ে যেতে শুরু করলো। যা দেখে মনের সন্দেহ আরো শক্ত হলো। কিন্তু আমাকে দেখে রূপা এভাবে পালাচ্ছি কেন? তাহলে কি আমি যা ভাবছি বা যেটা ভেবে আসছি তাই সঠিক? এই সন্তান কি তাহলে আমার পাপিষ্ঠ স্বামীর? আমি রূপাকে রীতিমতো জোরে জোরে ডাকতে শুরু করেছি। রূপা ছেলেকে নিয়ে একটা রিকশা নিয়ে নিল। আমিও তার পিছু নিলাম। কিছুতেই থামছে না রূপা, যার কারণে আমার ভিতরটা ভয়ে কুঁকড়ে উঠছে। রিকশাটা থামতেই আমার বুকের ধরফরানি যেন আরো বেড়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে আমি স্পষ্ট দেখতে পেলাম একজন লম্বা, শক্ত সমর্থ পুরুষ এগিয়ে এসে রূপার ছেলেটাকে কোলে তুলে নিল। তার চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস, এমন এক আপন ভাব, যেটা দেখে মনে হলো এই মানুষটাই হয়তো ছেলেটার বাবা। কিন্তু আমার মনে তখনও ঝড় চলছে, কারণ ওই ছেলেটার মুখটা বারবার আমার স্বামীর মুখের সাথে মিলে যাচ্ছে। আমি একটু দৌড়ে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলাম। রূপা মাথা নিচু করে দাঁড়িয়ে, আর লোকটা খুব স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। ছেলেটা খিলখিল করে হাসছে। লোকটার গলায় হাত পেঁচিয়ে ধরেছে। দৃশ্যটা এতটাই স্বাভাবিক, এতটাই পারিবারিক যে হঠাৎ করে আমার ভেতরের সন্দেহটা একটু দুলে উঠল। যদি সত্যি এই লোকটাই ছেলেটার বাবা হয়। কিন্তু তারপরে আবার মনে হলো, তাহলে রূপা আমাকে দেখে পালাচ্ছিল কেন? আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সাহস জোগাড় করে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। কাছে যেতে রূপার চোখে আতঙ্ক ফুটে উঠল, যেন সে এতদিন পরও আমাকে ভয় পায়। আমি শান্ত গলায় বললাম, রূপা, একটু কথা ছিল। লোকটা তখন আমার দিকে তাকালো, তার চোখে কৌতূহল। সে বলল, আপনি কে? আমি একটু থেমে বললাম, আমি আমি ওর আগের বাসার মালকিন। লোকটা মাথা নেড়ে বলল, ও আচ্ছা। তারপর রূপার দিকে তাকিয়ে বলল, তুমি চেনো? রূপা ধীরে মাথা নাড়ল, কিন্তু সে এখনও চোখ তুলে আমার দিকে তাকাচ্ছে না। আমি এবার সরাসরি বললাম, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, তারপর চলে যাব। লোকটা বলল, জিজ্ঞেস করুন। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, তবুও বললাম, এই ছেলেটার বাবাকে? কথাটা বলার সাথে সাথে চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। রূপা হঠাৎ কেঁপে উঠল, তার চোখে পানি চলে এলো। লোকটা একটু বিস্মিত হয়ে আমার দিকে তাকালো, তারপর হালকা হেসে বলল, আমি ওর বাবা। কেন? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, কিন্তু ছেলেটা দেখতে। আমার কথা শেষ করার আগে রূপা হঠাৎ বলে উঠল, আপা, দয়া করে আর কিছু জিজ্ঞেস করবেন না। তার কণ্ঠে এমন এক অনুনয় ছিল যে আমি থেমে গেলাম। কিন্তু এতদিনের সন্দেহ, এতদিনের অপরাধবোধ আমাকে ছাড়ছিল না। আমি বললাম, রূপা, সত্যিটা না জানলে আমি শান্তি পাবো না, প্লিজ বলো। লোকটা এবার একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, ব্যাপারটা কি? আপনার সন্দেহটা কি? আমি আর লুকালাম না, সব খুলে বললাম। সেই রাতের কথা, যখন রূপা হঠাৎ প্রেগনেন্ট হলো। আমাদের বাড়ির পরিস্থিতি, আমার স্বামীর আচরণ, সব সব শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর রূপার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। রূপার নিজেকে সামলাতে পারল না, সে কাঁদতে শুরু করলো। সে বলল, আপা, আমি সেদিন কিছু বলতে পারিনি। কেউ আমার কথা বিশ্বাস করতো না। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, তাহলে সত্যিটা কি? রূপা ধীরে ধীরে বলল,
সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, সবাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আপনার স্বামী, আমার কথা আটকে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। আমার পা থেকে যেন মাটি সরে গেল, মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি ফিসফিস করে বললাম, না, এটা হতে পারে না। রূপা বলল, আমি চিৎকার করতে পারিনি, আমি ভয়ে ছিলাম। তারপর যখন আমি প্রেগনেন্ট হলাম, তখন উনি উল্টো আমাকে দোষ দিলেন। বললেন আমি নাকি বাইরে কারোর সাথে মিশি। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এতদিন ধরে আমি যার সাথে সংসার করছি, সে এত বড় পাপ করেছে। লোকটা তখন ধীরে বলল, আমি রূপাকে বিয়ে করেছি 3 বছর আগে। যখন আমি সব সত্যি জানতে পারি, তখন এই সিদ্ধান্ত নেই ওকে আর এই কষ্টে থাকতে দেব না। আমি অবাক হয়ে তাকালাম, বললাম, তাহলে ছেলেটা? লোকটা বলল, আমি জানি ও আমার রক্তের সন্তান না, তবু আমি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। এই কথাটা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পুরো পৃথিবীটা যেন ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম, এতদিন আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি, আর একজন নির্দোষ মেয়েকে দোষী ভেবেছি। রূপা চোখ মুছে বলল, আপা, আমি আপনার উপর রাগ করিনি, কারণ আমি জানতাম আপনি সত্যিটা জানতেন না। আমার কণ্ঠ কাঁপছিল। আমি বললাম, আমাকে মাফ করে দিস রূপা। রূপা কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আর কিছু বলতে পারলাম না। ধীরে ধীরে সেখান থেকে চলে এলাম, কিন্তু আমার ভেতরের ঝড় থামল না। বাড়িতে ফিরে আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজের মুখটা দেখলাম। মনে হলো আমি নিজেই নিজের কাছে অপরিচিত হয়ে গেছি। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, এই অন্যায়ের বিচার আমি করব, কারণ এই পাপ শুধু রূপার সাথে হয়নি, আমার সাথেও হয়েছে। আর এবার সত্যিটা লুকিয়ে রাখা হবে না। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে দাঁড়ালো। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, কিন্তু সময় যেন থেমে গিয়েছিল আমার জন্য। বিছানায় শুয়ে আছি, অথচ চোখে এক ফোঁটা ঘুম নেই। বারবার রূপার কান্না ভেজা মুখটা ভেসে উঠছে, আর তার সেই ভাঙা কণ্ঠ, আপা, কেউ আমার কথা বিশ্বাস করতো না। এ কথাটাই আমার বুকের ভেতর ছুরির মতো বিঁধছে। আমি উঠে বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখি আমার স্বামী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার মুখে একটু অনুশোচনার ছাপ নেই। এই মানুষটার সাথে আমি এতগুলো বছর কাটিয়েছি, এই মানুষটার উপর ভরসা করে আমি সংসার করেছি, অথচ সে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। হঠাৎ করে আমার ভেতরে এক ধরনের রাগ, ঘৃণা আর অপরাধবোধ একসাথে জেগে উঠল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। অন্ধকার ঘরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মনে হলো, এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি সোজা বারান্দায় চলে গেলাম। ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু আমার ভেতরের আগুন কিছুতেই কমছিল না। মনে হচ্ছিল এখনই গিয়ে তাকে সব জিজ্ঞেস করি, সব সত্যি তার মুখ থেকে বের করে আনি। কিন্তু আবার নিজেকে থামালাম, না, এভাবে না, এত সহজে না। সে এতদিন ধরে একটা মেয়ের জীবন নষ্ট করেছে, তাকে অপমান করেছে, তাকে একা ফেলে দিয়েছে। আর আমি ছিলাম তার অপরাধের নীরব সাক্ষী। আমি কিছুই জানতাম না, কিন্তু তবু আমি তাকে থামাতে পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি সব প্রমাণ নিয়ে, সব সত্যি সামনে এনে তাকে শেষ করে দেব, শুধু নিজের জন্য না, রূপার জন্য। পরদিন সকালে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। স্বামী যেমন প্রতিদিনের মতো নাস্তা খাচ্ছিল, আমি চুপচাপ তার সামনে বসেছিলাম। সে কিছুই বুঝতে পারছিল না। সে হঠাৎ বলল, কি হয়েছে, তোমাকে এত চুপচাপ লাগছে কেন? আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম, বললাম, কিছু না, শরীরটা ভালো লাগছে না। সে আবার নিজের কাজে মন দিল, যেন কিছুই হয়নি, যেন সে একদম নির্দোষ। কিন্তু আমি জানি এই মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে। সেদিন থেকে আমি খোঁজ নেওয়া শুরু করলাম। পুরনো কাজের লোক, আশেপাশের প্রতিবেশী যাদের সাথে রূপার যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। অনেকেই প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু ধীরে ধীরে কিছু কিছু সত্যি বের হয়ে আসতে লাগলো। একজন বলল, আপা, আমরা তো তখনই সন্দেহ করছিলাম, মেয়েটা এমন না, ও খুব চুপচাপ ছিল। আরেকজন বলল, আপনার স্বামীকে কয়েকবার রাতের বেলা রান্নাঘরের দিকে যেতে দেখেছি। এই কথাগুলো শুনে আমার শরীর শিউরে উঠছিল। প্রতিটা কথা যেন আমার সন্দেহকে আরো শক্ত করে দিচ্ছিল। একদিন সাহস করে আমি রূপার সাথে আবার দেখা করতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তার বাসার ঠিকানা বের করলাম। শহরের একটু ভদ্র এলাকায় একটা সুন্দর বাসা। দরজায় কলিং বেল চাপতেই আমার বুক ধরফর করতে লাগলো। দরজা খুলল রূপা নিজেই। আমাকে দেখে সে একটু অবাক হলো, কিন্তু আগের মতো ভয় পেল না। আমি ধীরে বললাম, আমি একটু ভেতরে আসতে পারি? সে কিছুক্ষণ চুপ করে থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা পরিষ্কার গোছানো,
দেয়ালে কিছু ছবি ঝুলছে, রূপা, তার ছেলে আর সেই মানুষটা। ছবিগুলো দেখে বোঝা যায় তারা সুখী। আমি বসে পড়লাম। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর আমি বললাম, রূপা, আমি সব জানতে চাই, পুরো সত্যিটা। রূপা ধীরে ধীরে বলতে শুরু করলো সেই রাতের ঘটনা, কিভাবে সে ভয় পেয়েছিল, কিভাবে বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল সব। তার প্রতিটি কথা শুনে আমার ভেতরটা ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সে শুধু শারীরিক না, মানসিকভাবেও কতটা ভেঙে পড়েছিল। আমি বললাম, তুমি তখন কাউকে কিছু বলনি কেন? রূপা হালকা হেসে বলল, কাকে বলতাম আপা, সবাই তো ওনাকেই বিশ্বাস করত। আমি তো শুধু একটা কাজের মেয়ে ছিলাম। এ কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি বললাম, আমি যদি তখন জানতাম। রূপা আমার কথা থামিয়ে বলল, আপনি জানতেন না, সেটাই আপনার দোষ না। কিন্তু এখন জানেন। এখন আপনি কি করবেন, সেটাই আসল কথা। তার এই কথাটা আমাকে নাড়িয়ে দিল। হ্যাঁ, এখন আমি জানি। এখন আমার দায়িত্ব আছে। আমি দৃঢ় গলায় বললাম, আমি ওকে শাস্তি দেব, যেভাবেই হোক। রূপা চুপ করে থাকলো। তারপর বলল, শাস্তি দিলে কি আমার যা গেছে তা ফিরে পাবো? আমি থেমে গেলাম। উত্তর দিতে পারলাম না। সে আবার বলল, আমি এখন ভালো আছি। আমার ছেলে আছে, আমার স্বামী আছে। আমি নতুন করে জীবন শুরু করেছি। আমি চাই না পুরনো কষ্টগুলো আবার ফিরে আসুক। আমি বুঝতে পারছিলাম সে আর ঝামেলায় যেতে চায় না, কিন্তু আমার ভেতরের আগুন তখনও জ্বলছে। আমি বললাম, কিন্তু সত্যিটা সামনে আসা দরকার। রূপা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি যদি কিছু করেন তাহলে নিজের জন্য করবেন, আমার জন্য না। এ কথাটা আমার মনে গেঁথে গেল। আমি সেখান থেকে বের হয়ে এলাম, কিন্তু এবার আমার লক্ষ্য পরিষ্কার। বাড়িতে ফিরে আমি স্বামীর দিকে নতুন করে তাকালাম। এবার আর আগের মতো না। এবার আমি জানি সে কে। রাতে সে যখন আমার পাশে এসে বসলো, আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। সে অবাক হয়ে বলল, কি কথা? আমি ধীরে বললাম, রূপার কথা। এই একটা নাম শুনেই তার মুখের রং বদলে গেল। আমি বুঝে গেলাম সে ভয় পেয়েছে। আমার স্বামীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। তারপর জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, হঠাৎ ওই মেয়ের কথা কেন? আমি ঠান্ডা গলায় বললাম, কারণ আমি ওর সাথে দেখা করেছি। সে এবার আমার দিকে তাকালো, চোখে স্পষ্ট ভয়, কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ওর সাথে দেখা করেছো? কেন? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কারণ আমি সত্যিটা জানতে চেয়েছি। সে একটু হেসেই বলল, কি সত্যি? ওই মেয়েটা তো আগেই ধরা পড়ে গিয়েছিল, পাড়ার ছেলের সাথে। আমি তার কথা শেষ করতে দিলাম না। শক্ত গলায় বললাম, মিথ্যে বলো না। সে চুপ করে গেল। আমি আবার বললাম, আমি সব জানি। সে এবার বিরক্ত হয়ে বলল, কি জানো তুমি? আমি এক এক করে সব বলতে শুরু করলাম। সেই রাতের কথা, প্রতিবেশীদের কথা, তার আচরণ, আর রূপার মুখে শোনা সত্যি সব। প্রতিটা কথা বলার সাথে সাথেই তার মুখের ভাব বদলাছিল। প্রথমে অস্বীকার, তারপর অস্বস্তি, তারপর ভয়। শেষে সে চিৎকার করে উঠল, এসব বাজে কথা কে বলেছে তোমাকে? আমি শান্ত গলায় বললাম, যার সাথে অন্যায় করেছ সে বলেছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, বলল, দেখো, এসব মেয়েদের কথা বিশ্বাস করে নিজের সংসার নষ্ট করো না। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু ঘৃণা। আমি বললাম, সংসার? তুমি কি কখনো সংসারটাকে সম্মান করেছো? সে চুপ। আমি এগিয়ে গিয়ে বললাম, একটা অসহায় মেয়েকে জোর করে তার জীবন নষ্ট করেছো, তারপর উল্টো তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো। এটা কি তোমার কাছে কিছুই না? সে গম্ভীর হয়ে বলল, প্রমাণ আছে তোমার কাছে? এই প্রশ্নটা আমি আশা করেছিলাম। আমি প্রস্তুত ছিলাম। আমি ধীরে বললাম, প্রমাণ চাইছো? পাবে। সে একটু থমকে গেল। তারপর বলল, কি প্রমাণ? আমি বললাম, তোমার ভয়টাই সবচেয়ে বড় প্রমাণ। সে চুপ করে গেল। তার কপালে ঘাম দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কিছুক্ষণ নীরবতা। তারপর সে হঠাৎ নিচু গলায় বলল, তুমি কি চাও? এই প্রশ্নটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ধীরে বললাম, আমি সত্যি চাই। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সোফায় বসে পড়ল, যেন তার শরীর থেকে সব শক্তি চলে গেছে। অনেকক্ষণ পর সে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এত সহজে? এতদিনের লুকানো পাপ এভাবে স্বীকার করে ফেলল। সে মাথা নিচু করে বলল, সেদিন রাতে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আমি চিৎকার করে উঠলাম, এটা কোনো ভুল না, এটা অপরাধ। সে চুপ করে রইল। আমি কাপা গলায় বললাম, তারপর?
তারপর তুমি কি করলে? তাকে দোষ দিলে, তাকে বাড়ি থেকে বের করে দিলে। সে বলল, আমি ভয় পেয়েছিলাম সব কিছু নষ্ট হয়ে যাবে ভেবে। আমি বললাম, তাই তুমি একটা মেয়ের জীবন নষ্ট করলে? সে কিছু বলল না। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সেই পানির সাথে ছিল রাগ, ঘৃণার এক অদ্ভুত দৃঢ়তা। আমি বললাম, তুমি জানো তোমার জন্য একটা শিশু তার বাবার পরিচয় থেকে বঞ্চিত হয়েছে? সে ফিসফিস করে বলল, আমি জানতাম না। আমি তীব্র গলায় বললাম, জানার চেষ্টা করেছিলে কখনো? সে মাথা নিচু করে রইল। আমি বুঝতে পারছিলাম এই মানুষটার প্রতি আমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই, না ভালোবাসা, না সম্মান, কিছুই না। আমি ধীরে ধীরে বললাম, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। সে মাথা তুলে তাকালো, চোখে আতঙ্ক। বলল, তুমি কি বলতে চাচ্ছ? আমি স্পষ্ট করে বললাম, আমি এই সম্পর্ক শেষ করতে চাই। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো, বলল, একটা ভুলের জন্য তুমি সব শেষ করে দেবে? আমি পেছনে সরে গেলাম, বললাম, এটা একটা ভুল না, এটা একটা জঘন্য পাপ। সে চুপ। আমি বললাম, এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমি সব দেখি। আর এই সত্যি জানার পর তোমার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে অসম্ভব। সে হঠাৎ বলল, সমাজ কি বলবে? আমি তীব্র হেসে উঠলাম, বললাম, সমাজ? যখন তুমি ওই কাজটা করেছিলে তখন সমাজের কথা মনে ছিল? সে কোনো উত্তর দিল না। ঘরে আবার নীরবতা নেমে এলো। আমি ধীরে বললাম, কাল আমি চলে যাব। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ঘরে চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, চোখ লাল, মুখ ক্লান্ত, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। এতদিন পরে মনে হলো আমি নিজের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। পরদিন সকালটা ছিল অদ্ভুত শান্ত। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। স্বামী চুপচাপ বসেছিল, সে কিছু বলছিল না। আমি দরজার কাছে এসে থামলাম, একবার ঘুরে তাকালাম। এই ঘর, এই মানুষ, সবকিছু আমার জীবনের একটা অধ্যায় ছিল, কিন্তু এখন সেটা শেষ। আমি কোনো কথা না বলে বের হয়ে গেলাম। বাইরে এসে গভীর একটা নিঃশ্বাস নিলাম। মনে হলো অনেকদিন পর আমি মুক্ত বাতাস নিচ্ছি। বাড়ি ছেড়ে বের হওয়ার পর আমার মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেদিনই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। এক অদ্ভুত শূন্যতা আর দৃঢ়তা একসাথে কাজ করছিল আমার ভেতরে। কোথায় যাব, কি করব, সবকিছু অনিশ্চিত। তবুও মনে হচ্ছিল